এমন একটা জেল যার চারিদিকে কোনো উঁচু উঁচু দেয়াল কিংবা পাঁচিল নেই, কিন্তু তা সত্ত্বেও এই জেল থেকে পালানো রীতিমতো অসম্ভব। কারণ এই জেলের চারিদিকে পাহারা দিচ্ছে এমন এক কালো গভীর সমুদ্র যার কোনো শেষ নেই। আর অন্যদিকে দাঁড়িয়ে আছে এমন এক প্রাচীন জঙ্গল যার ভেতরে সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এই ইট বালি কংক্রিটের তৈরি এক বিরাটকায় দানব। 7খানা হাত বিশিষ্ট এই দানবের ডিজাইনটাই ছিল এরকম, আর্কিটেকচার আর মানুষের সাইকোলজির এক নারকীয় মেলবন্ধন। এই জেলটা এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যে জেলের ভেতর থেকে যদি কোনো কয়েদি জানলা দিয়ে চোখ বাড়ায়, তাহলে সে না আকাশ দেখতে পাবে না কোনো সবুজ, বরং তার চোখ সরাসরি গিয়ে ধাক্কা খাবে সামনের সেলের নিরেট ফাঁকা দেওয়ালের উপর। আর এখানে কয়েদিদেরকে রাখা হতো এমন একটা সেলের ভেতর যেখানে না আছে কোনো আলো, না আছে কোনো বাতাস, আর না আছে কারোর সাথে কথা বলার কোনো সুযোগ। কয়েদিরা এখানে আসা মাত্রই পুড়িয়ে দেওয়া হতো তাদের সমস্ত জামা কাপড়, সমস্ত পুরনো জিনিসপত্র, এমনকি তাদের পুরনো পরিচয়। আর তার পরিবর্তে দেওয়া হতো শুধুমাত্র একটা নম্বর, গরম লোহা দিয়ে গায়ের উপর খোদাই করা একটা কয়েদি নম্বর। আর সেই কয়েদিরাও আর কেউ নয়, ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী, আন্দোলনকারী এবং বিদ্রোহী সাধারণ মানুষ। আগে হ্যাঁ, আমি কথা বলছি ভারতের মেইনল্যান্ড থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত ব্রিটিশদের সেই কুখ্যাত টর্চার চেম্বার সেলুলার জেলের ব্যাপারে, যাকে গোটা হিন্দুস্তান এক নামে চেনে, কালাপানি জেল নামে। নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই কালাপানি জেল ঠিক কিভাবে তৈরি হয়েছিল, কি ছিল এখানকার অত্যাচারের ধরন যা শুনলে আপনারও গায়ের লোম খাড়া হয়ে যাবে। জানবো কিভাবে এই নরকের মধ্যে থেকেও বিপ্লবীরা থেমে থাকেননি। আর তার সাথে সাথে এটাও জানবো কেন এই জেলের পুরুষদের সাথে জোর করে মহিলাদেরকে বিয়ে দেওয়া হতো। আর আজকের আন্দামান শহরে যারা আদি নিবাসী, তারা কি সেই কয়েদিদেরই বংশধর? এই সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই চলুন আর এক ফোঁটাও সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য আনটোল্ড স্টোরি অফ কালাপানি। সাল 1857। ভারতের ইতিহাসে এই বছরটাকে একটা বিশেষ কারণে মনে রাখা হয়, কারণ এই বছরেই ভারতের সিপাহীরা প্রথমবারের মতো একজোট হয়ে অস্ত্র তুলে নিয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ইতিহাস এই ঘটনাকে চেনে সিপাহী বিদ্রোহ নামে। আর এই সিপাহী বিদ্রোহই ছিল প্রথম ঘটনা যা ব্রিটিশদেরকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। এই বিদ্রোহের পরেই ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতীয়দের মনোবল যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে একদিন না একদিন তাদের এই সাম্রাজ্য ভেঙে পড়বে। তাই তখন থেকেই তারা ভাবতে শুরু করে দেয় কিভাবে এই বিপ্লবীদেরকে থামানো যায়। এমনিতে সেই সময় প্রচুর বিপ্লবীদেরকে ধরে ধরে জেলে পাঠানো হতো, কিন্তু তাতে কোনো লাভ হতো না। বিপ্লবীরা জেলের ভেতরে গিয়েও দল বানিয়ে সেখানেও মানুষের বুকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিত। তাই তাদের জন্য দরকার ছিল এমন একটা জায়গা যেখানে রাখলে একটা মানুষ শুধু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবেও পুরোপুরি ভেঙে পড়বে। তৈরি করতে হবে এমন একটা ব্যবস্থা যেখান থেকে ফেরার কোনো রাস্তাই আর থাকবে না, যেখানে কেউ একবার চলে গেলে পৃথিবী থেকে তার নাম চিরতরে মুছে যাবে। আর সেই জায়গা খুঁজতে খুঁজতেই ব্রিটিশদের নজরে পড়ে ভারতের মেইনল্যান্ড থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপর ভাসতে থাকা একটা আইল্যান্ড আন্দামান। বাইরে থেকে দেখে মনে হবে এই দ্বীপ প্রকৃতির এক অসাধারণ উপহার, এবং উপহারই বটে। নীল সমুদ্র, ঘন সবুজ জঙ্গল, যতদূর চোখ যায় শুধু জল আর জল। কিন্তু ব্রিটিশরা এই সৌন্দর্যের মধ্যেই খুঁজে পেয়েছিল এক নিখুঁত মরণ ফাঁদ। যতদূর চোখ যায় মাইলের পর মাইল উত্তাল সমুদ্র, আর ভেতরে বিষাক্ত সাপে ভরা ঘন জঙ্গল। এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না। এখান থেকে কেউ পালানোর চেষ্টা করলে হয় তাকে হাঙরের পেটে যেতে হবে, আর নয়তো জঙ্গলের অন্ধকারে হারিয়ে যেতে হবে। মানে জেলের বাইরেও মৃত্যু, আর ভেতরেও জীবন বলতে শুধু নিঃশ্বাস নেওয়া। কিন্তু এই জেলের সব থেকে ভয়ঙ্কর দিকটা ছিল অন্য জায়গায়। সেই সময় ভারতে একটা গভীর বিশ্বাস ছিল যে মানুষ একবার এই বিশাল কালো জল পেরোয়, সমাজ তাকে মৃত বলেই ধরে নেয়।
তার পরিবার তার জন্য শোক পালন করে এবং ধীরে ধীরে তার নামটাও মুছে যায়। সেই মানুষটার আর কোনো পরিচয় থাকে না। আর ব্রিটিশরা সাধারণ মানুষের এই বিশ্বাসটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তারা খুব ভালো মতোই বুঝে গেছিল যে কাউকে আন্দামান পাঠানো মানে তাকে শুধু শাস্তি দেওয়াই নয়, বরং সমাজ থেকে তাকে চিরদিনের জন্য মুছে দেওয়া। আর এই কারণেই এই শাস্তির নাম হয়েছিল কালাপানি, কারণ এই কালো জলই ছিল ব্রিটিশদের কাছে সব থেকে বড় অস্ত্র। কিন্তু এই জনমানবহীন একটা দ্বীপে এত বড় একটা জেল বানানো তো আর মুখের কথা নয়। তার জন্য দরকার শ্রমিক মজুর, যারা জঙ্গল কাটবে, রাস্তা বানাবে, জায়গা বানাবে, তারপর বিল্ডিং তৈরি করবে। তখন ব্রিটিশরা কি করে, 1857 সালে সিপাহী বিদ্রোহে যাদেরকে আটক করেছিল তাদেরকে জাহাজে করে পাঠিয়ে দেয় আন্দামানে, এবং তাদেরকে দিয়েই শুরু হয় এই নরক তৈরির কাজ। জোর করে মারধর করে খেতে না দিয়ে কয়েদিদেরকে এখানে কাজ করানো হতো। আগে হ্যাঁ, এখানকার জঙ্গল সাফ করা থেকে শুরু করে রাস্তা বানানো, থাকার জন্য ছোট ছোট ঘর বানানো, এই সব কিছুই করেছিল এখানকার কয়েদিরা নিজেই। হয়তো তারাও তখন বুঝতে পারেনি যে তারা নিজেরাই নিজেদের জন্য তৈরি করছে এক ভয়ঙ্কর নরক। যাই হোক, এই তো গেল এই জেল তৈরির ইতিহাস। এবার আসি এই জেলের ভেতরে কি চলতো সেই বিষয়ে। 1896 সালে এই জেলের মূল ভবনের কাজ শুরু হয় এবং প্রায় 10 বছর পর মানে 1906 সালে গিয়ে তৈরি হয় ভারতের এই সেলুলার জেল। এই জেলটা দেখতে অন্যান্য যে কোনো জেলের থেকে অনেকটা আলাদা। এই গোটা বিল্ডিংটা দেখতে ছিল একটা তারার মতো, মাঝখানে একটা গোল ওয়াচ টাওয়ার, আর সেখান থেকে লম্বা লম্বা 7টা উইং। এই ডিজাইনটা কিন্তু এমনি করা হয়নি। ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ডিজাইনটা ছিল আর্কিটেকচার আর মানুষের সাইকোলজির এক আজব মেলবন্ধন। মাঝখানের এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মাত্র একজন গার্ড ওই 7টা উইংয়ের সমস্ত কয়েদিদের উপর নজর রাখতে পারত। মানে সেলে থাকা কয়েদিরা সবসময় এটা ফিল করতে পারত যে কেউ তাদেরকে দেখছে। আর এই অনুভূতিটাই ছিল ব্রিটিশদের কাছে সব থেকে বড় মানসিক অস্ত্র। পুরো জেলটা জুড়ে মোট 700টারও বেশি ছোট ছোট সেল রয়েছে এবং এক একটা সেলের মাপ প্রায় 13 ফুট বাই 7 ফুট। মানে আপনি এখন যে জায়গাটায় বসে এই ভিডিওটা দেখছেন সেই জায়গাটার কথা একটু ভাবুন। এর চেয়েও ছোট একটা ঘরে একজন মানুষকে বছরের পর বছর ধরে রাখা হতো। সেই সেলের ভেতরে ছিল না কোনো আলো, না ছিল ঠিকমতো বাতাস। মাথার উপর ছিল শুধু একটা ছোট্ট ভেন্টিলেটর, যেটা দিয়ে এটা বোঝা যেত যে এখন দিন না রাত। গরমের দিনে এই সেলগুলো আক্ষরিক অর্থেই তন্দুরের মতো গরম হয়ে যেত, আর বর্ষায় ছাদ চুইয়ে পড়তো বৃষ্টির জল। কিন্তু এগুলো হয়তো সেরকম কিছুই না। এই জেলের সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল একাকিত্ব। সেলগুলোকে এমনভাবেই বানানো হয়েছিল যে একটা সেলের কয়েদি কোনোভাবেই পাশের সেলের কয়েদিকে দেখতে পেত না। আর কথা বলা তো অনেক দূরের কথা, সেলগুলোর দেয়াল এতটাই মোটা করে বানানো হয়েছিল যে সেলের ভেতরে থেকে যদি কোনো কয়েদি চিৎকার করে উঠে সেটা পাশের সেল অবধি পর্যন্ত পৌঁছাতো না, যার ফলে এখানে থেকে একে অপরের সাথে কোনো রকম কানেকশন তৈরি করা একেবারে ইম্পসিবল। এদিকে জানলা দিয়ে বাইরে তাকালে শুধুমাত্র সামনের সেলের নীরের দেওয়াল ছাড়া আর কিছুই দেখা যেত না। এবং এইভাবেই বছরের পর বছর ধরে এই একাকিত্বে থাকতে থাকতে অনেকে নিজের ছায়ার সাথে কথা বলতে শুরু করত এবং কেউ কেউ পুরো পাগল হয়ে যেত। এখানে খাবার বলতে দেওয়া হতো শুধু গরম জলে আধা সেদ্ধ ভাত, যেটা বেশিরভাগ সময় মুখেই তোলা যায় না। এবং আরেকটা জিনিস বললে হয়তো আপনার এক্ষুনি গা শিউরে উঠবে, এখানে থাকা কয়েদিদের বাথরুম বলে কিছু ছিল না। এখানে মলমূত্র ত্যাগ করার জন্য দেওয়া হতো একটা টিনের পাত্র। ওই পাত্রটাকে নিয়ে ওইটুকু ঘরের মধ্যেই থাকতে হতো কয়েদিদেরকে। কিন্তু এখানে শেষ নয়, প্রত্যেক দিন সকালে যখন জেলের সাইরেন বাজত তারপর শুরু হতো আসল নরক। কয়েদিদেরকে দিয়ে সারাদিন অমানুষের মতো কাজ করানো হতো, আর এই কাজগুলোই ছিল এক একটা চরম শাস্তি। এই জেলের সব থেকে বিখ্যাত শাস্তি ছিল তেলের ঘানি টানা। মানে গরু দিয়ে যেভাবে ঘানি ঘুরানো হয় ঠিক সেভাবেই একজন মানুষের কাঁধে ভারী জোয়াল চাপিয়ে সারাদিন ঘুরাতে হতো। এই কাজ করতে করতে অনেকের পায়ের চামড়া ফেটে রক্ত বের হয়ে যেত, শরীর নিস্তেজ হয়ে যেত, কিন্তু থামার কোনো উপায় ছিল না। বরং এই ঘোড়ার গতি একটু কমলেই পিছে এসে পড়ত ইংরেজ বাবুদের চাবুক। এছাড়াও এখানে আরেকটা বিখ্যাত শাস্তি ছিল খালি হাতে নারকেলের ছোবড়া ছাড়ানো। আপনি চাইলে কখনো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কিছুক্ষণের মধ্যেই আপনার হাতের তালুতে ফোসকা পড়ে চামড়া উঠে রক্ত বের হয়ে যাবে। আর সেই রক্তাক্ত হাত দিয়েই ঘষে ঘষে দড়ি পাকাতে হতো কয়েদিদের। এই কাজ করতে করতে কারো কারো হাতে এতটা ইনফেকশন হয়ে যেত
যে বিনা চিকিৎসায় মারাই যেত। আর কারণে অকারণে পিঠে চাবুক মারাটা ছিল সেখানকার গার্ডদের কাছে একটা সস্তার বিনোদন। খোলা মাঠে হাত পা বেঁধে পিঠে ততক্ষণ অব্দি চাবুক মারা হতো যতক্ষণ না চামড়া ফেটে মাংস বেরিয়ে আসে। আর এই দৃশ্য অন্যান্য কয়েদিদেরকে জোর করে দেখানো হতো যাতে কেউ দ্বিতীয়বার কোনো রকম অবাধ্য হওয়ার চেষ্টা না করে। আর এই সমস্ত অত্যাচার সহ্য করতে না পেরে কেউ মারা গেলে তার জন্যও এক টুকরো মাটি নসিব হতো না কারোর। চুপচাপ মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হতো ডেড বডি। যাই হোক, এতক্ষণ ধরে যা যা বললাম সেগুলো কেবলমাত্র পুরুষ কয়েদিদের কথা বললাম, কিন্তু এই কালাপানির গল্পে আরও একটা অধ্যায় আছে যেটা নিয়ে খুব কমই কথা হয়। সেটা হচ্ছে মহিলাদের গল্প। ব্রিটিশরা শুধুমাত্র বিপ্লবীদের এখানে পাঠিয়ে থামেনি, তারা আরো ভয়ঙ্কর একটা পরিকল্পনা করেছিল। তারা ভেবেছিল এই দ্বীপে একটা স্থায়ী জনবসতি তৈরি করতে হবে, কারণ স্থায়ী বসতি মানে স্থায়ী শ্রমিক, মানে বংশের পর বংশ ধরে বিনে পয়সায় খাটানো যাবে। কিন্তু স্থায়ী বসতির জন্য দরকার পরিবার, আর পরিবারের জন্য দরকার মহিলা। তাই ব্রিটিশরা শুরু করলো একটা অদ্ভুত আর নিষ্ঠুর ব্যবস্থা। এরপর ভারতের মেইনল্যান্ড থেকে মহিলা কয়েদিদেরকে জাহাজে করে আন্দামানে পাঠানো শুরু হলো। এরা কেউ কেউ বিধবা, কেউ কেউ অনাথ, আবার কেউ ছোটখাটো অপরাধে ধরা পড়া সাধারণ মহিলা। অর্থাৎ যেসব কয়েদিদের ফিরে যাওয়ার আর কোনো জায়গা নেই তাদেরকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছিল। এরপর সেই মহিলাদের আন্দামানে নিয়ে আসার পর তাদের কোনো মতামত না নিয়ে, কোনো সম্মতি ছাড়াই পুরুষ কয়েদিদের সাথে তাদের জোর করে বিয়ে দেওয়া হতো। এই বিয়ে ছিল অনেকটা কাগজে কলমে একটা চুক্তির মতো, যেন দুটো মানুষের মধ্যে একটা ডিল সাইন হচ্ছে। বিয়ের পর সেই দম্পতিকে জেলের বাইরে এক টুকরো জমি দেওয়া হতো এবং বলা হতো এখানে চাষ করো, ঘর বানাও। কিন্তু আসলে এই ব্যবস্থার পেছনে ছিল ব্রিটিশদের একটা ঠান্ডা মাথার হিসেব। এই মানুষগুলো এখানে ঘর বাঁধলে, সংসার করলে, সন্তান হলে তারা আর কোনোদিন দেশে ফিরে যাওয়ার কথা ভাববে না, কারণ তখন তাদের শিকড় এখানেই গেঁথে যাবে। আর ব্রিটিশদের এই হিসেবটা একদম মিলে গিয়েছিল। কিছু বছরের মধ্যেই এই কয়েদি দম্পতিদের সন্তান হয়, সেই সন্তানদের আবার সন্তান হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দ্বীপেই তারা থেকে যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে আন্দামানে যে মানুষগুলো আদি নিবাসী হিসেবে বাস করছেন তাদের একটা বড় অংশই সেই কয়েদিদেরই বংশধর। জাস্ট একবার ভাবুন, আজকে যখন কেউ আন্দামানে ঘুরতে যায়, সমুদ্রের ধারে বসে সানসেট দেখে, সেলফি তোলে, সেই একই মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এক অসহায় মহিলা তার ইচ্ছের বিরুদ্ধে নতুন জীবন শুরু করতে বাধ্য হয়েছিল। যাই হোক, এই তো গেল আন্দামানের গল্প। আমরা আবার আমাদের এই জেলের ভেতরে ফিরে আসি। ব্রিটিশরা আসলে ভেবেছিল এই বিপ্লবীদের শারীরিকভাবে ভেঙে দিলে তাদের মানসিকতাও ভেঙে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। যে মানুষগুলো দেশের জন্য সবকিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছিলেন তারা এই অন্ধকার সেলের ভেতরে বসেও থেমে থাকেনি, বরং এই নরকের মধ্যেও তারা খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকার আর লড়াই করার এক নতুন রাস্তা। কথা বলা যেহেতু নিষেধ, তাই দেওয়ালে টোকা দিয়ে দিয়ে কথা বলা হতো, অনেকটা মর্স কোডের মতো। একটা নির্দিষ্ট ছন্দে টোকা মানে একটা নির্দিষ্ট কথা, দুটো টোকা মানে আরেকটা অন্য কথা, এবং এইভাবে সেল থেকে সেলে পৌঁছে যেত বার্তা। কখনো জানলায় কাপড়ের টুকরো ঝোলানো হতো সংকেত হিসেবে, আবার কখনো ছোট চিরকুটে থাকতো গোপন কোনো তথ্য। ওই অন্ধকার সেলে বসেও কেউ কেউ কবিতা লিখতেন। কাগজ নেই, কলম নেই, তাই মেঝে থেকে কুড়িয়ে নেওয়া পেরেক বা ধারালো পাথর, এগুলো দিয়ে সেলের দেওয়ালে স্ক্র্যাচ করে লিখতেন কবিতা, স্লোগান এবং মনের কথা, যেন পরের যে কয়েদি এই সেলে আসবে সে যেন জানতে পারে এখানে কেউ ছিল। এখানে একজনের কথা না বললেই নয়, বিনায়ক দামোদর সাভারকার। এই কালাপানি জেলে তিনি ছিলেন দীর্ঘদিন। মেঝে থেকে কুড়িয়ে পাওয়া লোহার পেরেক দিয়ে 10 ফুট বাই 7 ফুটের এই অন্ধকার সেলের দেওয়ালে লিখেছিলেন প্রায় 10,000 লাইনের কবিতা। যতবার দেওয়াল চুনকাম করে মুছে দেওয়া হতো ততবার তিনি আবার লিখতেন। তিনি পুরোটা মাথায় গেঁথে নিতেন, আর জেল থেকে বেরিয়ে সেই 10,000 লাইন হুবহু মনে করে একটা বই ছাপিয়েছিলেন। ভাবতে পারছেন, অন্ধকার সেলে বসে আধ পেটা খেয়ে শরীরের চাবুকের দাগ নিয়ে 10,000 লাইনের কবিতা। এইখানে কি হতো না হতো সেই খবর কখনোই মেনল্যান্ডে পৌঁছাতো না, কিন্তু একবার কোনোভাবে এই জেলের ভেতরে চলা হাঙ্গার স্ট্রাইকের খবর দেশের মানুষের কাছে পৌঁছে যায় এবং তখন পুরো ভারত জুড়ে আগুন জ্বলে ওঠে।
মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই এটা নিয়ে সরব হন এবং এত বড় চাপের মুখে পড়ে শেষমেশ ব্রিটিশ সরকার বাধ্য হয় এই অমানসিক অত্যাচার বন্ধ করতে এবং 1938 সালে সমস্ত পলিটিক্যাল প্রিজনারদের মেনল্যান্ডে ফেরত পাঠানো হয়। আর 1947 সালে যখন দেশ স্বাধীন হয় তখন এই কুখ্যাত জেলের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আজকে আন্দামান হানিমুনের জন্য সবথেকে সেরা ডেস্টিনেশন। বিচে সানসেট, স্কুবা ডাইভিং, সেলফি আরও কত কিছু। প্রত্যেক বছর লাখ লাখ ট্যুরিস্ট সেখানে যায়, ঘুরে আসে, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে। কিন্তু এই আন্দামানে আজও দাঁড়িয়ে আছে সেই সেলুলার জেল। এখন সেটা একটা ন্যাশনাল মেমোরিয়াল। ট্যুরিস্টরা ভেতরে যায়, ছবি তোলে, বেরিয়ে আসে। কিন্তু যদি একটু সময় নিয়ে ভেতরে যান, ক্যামেরাটা একটু নামিয়ে রাখেন, তাহলে সেলের দেওয়ালের দিকে তাকালে আজও কিছু কিছু দেওয়ালে দেখতে পাবেন কারুর নখের আঁচড়, কারুর রক্ত কিংবা কারুর লেখা কবিতা। যাই হোক, তো এই ছিল গল্প কালাপানি জেলের। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট শোনার জন্য আমি অপেক্ষায় থাকবো। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নতুন ভিডিও নিয়ে আসার, নতুন নতুন বিষয়ে ভিডিও নিয়ে আসার। তাই আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে সেটা আমাদের জন্য একটা বিরাট মোটিভেশন। যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।